একটা ছোট ভিডিও ক্লিপ দেখে আমার মনে হয়েছিল যে বাংলাদেশের যে 2024 যে ছাত্র আন্দোলন হয়েছিল ওটার মতোই মনে হয়েছে। কারণ সেই ছাত্র আন্দোলন বাংলাদেশের 24 আমাদের বোকা বানিয়েছিল। বাংলাদেশের ছাত্র আন্দোলন গোটা বাংলাদেশের মানুষকে বোকা বানিয়েছে। বাংলাদেশের ছাত্র আন্দোলনের পিছনে উগ্রপন্থীরা ছিল। বাংলাদেশ ও নেপালের আন্দোলনের সঙ্গে দিল্লির যন্তর মন্তরের তুলনা করা হচ্ছে শুধু আমাদের বদনাম করার জন্য। লেখিকা তসলিমা নাসরিন কলকাতায় এসেছিলেন, আর তারপরই তসলিমা নাসরিন ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনকে বাংলাদেশ ও নেপালের ছাত্র আন্দোলনের সঙ্গে তুলনা করে যে মন্তব্য করেছেন সাড়া ফেলে দিয়েছে গোটা দেশ জুড়ে। তার জবাবে সিজেপির মুখ্য সংগঠক অভিজিৎ দীপকে তিনি বলছেন, ছাত্ররা কোথাও জমায়েত হলেই বা আন্দোলন করলেই যে সবসময় খুব ভালো পরিণতি হয় তা নয়। ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সাংবাদিক করা প্রশ্নের পরিপ্রেক্ষী এবং তার পরবর্তী সময় এই মন্তব্য তসলিমার, জানিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে। কলকাতায় বসে তসলিমা জানান, সিজেপি আন্দোলনের একটি ক্লিপ দেখে তার 2024 সালের বাংলাদেশের ছাত্র আন্দোলনের কথা মনে পড়ে গিয়েছিল। তসলিমার কথায়, বাংলাদেশের ছাত্র আন্দোলন গোটা বাংলাদেশের মানুষকে বোকা বানিয়েছে। কারণ বাংলাদেশের লোকেরা ভেবেছিল ছাত্ররা কোটা পদ্ধতি বাতিল চায়। শেখ হাসিনাও তাদের দাবি মেনে নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সরকারের পতন হলো। পরে দেখলাম এর পেছনে উগ্রপন্থীরা ছিল। এর ফলে বাংলাদেশের জন্য ভালো হয়নি। বাংলাদেশের ছাত্র আন্দোলনের পিছনে উগ্রপন্থীরা ছিল। না, আমি তো এখানে ঠিক ফলো করিনি কি হচ্ছে, তবে আমি ওটা দেখে একটা ছোট ভিডিও ক্লিপ দেখে আমার মনে হয়েছিল যে বাংলাদেশের যে 2024 যে ছাত্র আন্দোলন হয়েছিল ওটার মতোই মনে হয়েছে। কারণ সেই ছাত্র আন্দোলন বাংলাদেশের 24 আমাদের বোকা বানিয়েছিল। কারণ আমরা ভেবেছিলাম সত্যিকার সব ছাত্ররা এসেছে, তারা কোটা চাইছে না, কোটা উঠিয়ে দিতে চাইছে, তো ঠিক আছে, এটা হতেই পারে। শেখ হাসিনা তখন বলেছিলেন ঠিক আছে, ওটা সংশোধন করে দিচ্ছি। কিন্তু শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে গেছে এবং সরকার পতন হয়েছে, এবং আমরা টের পেয়েছি, দেখেছি, প্রমাণ পেয়েছি যে আসলে এই আন্দোলনের পেছনে জিহাদিরা ছিল এবং জিহাদিরাই পরে দখল করেছে দেশ। তো পরিণতিটা ভালো হয়নি। সেই জন্য আমি বলেছি, সব ছাত্ররা কোথাও জমায়েত হলেই বা আন্দোলন করলেই সেটা যে সবসময় যে খুব পরিণতি ভালো হয় তা নয়। অভিজিৎ দীপকের কথায় সিজেপি বাংলাদেশের এই উগ্রপন্থীদের আন্দোলনের থেকে আলাদা। সোমবার এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ দীপকে বলছেন, বাংলাদেশ ও নেপালের আন্দোলনের সঙ্গে দিল্লির যন্তর মন্তরের তুলনা করা হচ্ছে শুধু আমাদের বদনাম করার জন্য। আমরা একরকম না। ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন হিসাবে যাত্রা শুরু করা ককরোচ জনতা পার্টির দেশ জুড়ে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর দায়িত্ব বেড়ে গিয়েছে। শিগগিরই সংগঠনের পরিসর বাড়ানো হবে। অবিলম্বে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কারণে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ না দেওয়া হলে ফের বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন অভিজিৎ দীপকে। কিন্তু কোথাও গিয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলন যেভাবে উগ্রপন্থীরা হাইজ্যাক করেছিল তার সাথে ককরোচ জনতা পার্টিকে আজ তুলনা করা হচ্ছে। অভিজিৎ দীপকের কর্মকাণ্ডের নেপথ্যে বিদেশি মদত, অন্দরের বিভিন্ন রাজনৈতিক উস্কানির বহু অভিযোগ উঠেছে। এমনকি তার পারিবারিক সচ্ছলতা নিয়েও এবার প্রশ্ন উঠেছে। অভিজিৎ দীপকের বাবার সামান্য বেতনে বিদেশে উচ্চশিক্ষার খরচ জোগাড় হলো কোথা থেকে? তথ্যের আধিকারিক আইনে বা আরটিআই নিয়ে মামলা হয়েছে। সেসব প্রশ্নেও সোজা সাপটা জবাব দিয়েছেন দীপকে, জানিয়েছেন বাবার টাকা নয়, মেধার জোরে
বৃত্তি পেয়ে তবেই আমেরিকায় পড়াশোনার সুযোগ পেয়েছিলেন তিনি। কেউ চাইলে তার সেই সার্টিফিকেটও দেখাতে রাজি ককরোচ অভিজিৎ। তাই তসলিমা নাসরিন যে অভিযোগ করেছেন সেটা মানতে নারাজ অভিজিৎ দীপকে। তবে বাংলাদেশের এই আন্দোলন, যে আন্দোলন গোটা বাংলাদেশ জুড়ে সাড়া ফেলে দিয়েছিল, কোটা সংরক্ষণ থেকে সেই আন্দোলন পৌঁছে গেল দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ বা নতুন সরকার গঠনের দিকে। উগ্রপন্থীরা বাংলাদেশের এই আন্দোলনকে হাইজ্যাক করে দেশের সরকারের পতন ঘটিয়েছিল, সে সবারই জানা, আর সে কথাই বলেছিলেন তসলিমা নাসরিন। কিন্তু কোথাও গিয়ে এই ককরোচ জনতা পার্টির আন্দোলনে এত বিদেশি ফান্ড কোথা থেকে আসছে, বিদেশি মদদ বা ডিপ স্টেটের কারণে আজকে ককরোচ জনতা পার্টির এই আন্দোলন চলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের পতন ঘটানোই আসল উদ্দেশ্য এই সিজেপির। প্রধানমন্ত্রীর পদত্যাগ, অমিত শাহর পদত্যাগ এত কিছু নয়, গোটা দেশ জুড়ে সরকার ব্যবস্থা, আইন, প্রশাসন সবকিছু ভেঙে দেওয়াই সিজেপির মূল উদ্দেশ্য। বাংলাদেশে যেভাবে ছাত্র আন্দোলন হাইজ্যাক হয়ে পরবর্তী সময় আন্দোলনের গতি প্রকৃতি এক চরমপন্থায় পৌঁছে গিয়েছিল, ভারতেও সেই চরমপন্থার দিকে যাতে আন্দোলন না যায় তাই তড়িঘড়ি কেন্দ্র সরকার ব্যবস্থা নিয়েছে। কেন্দ্র সরকারের উদ্যোগে তড়িঘড়ি যত তাড়াতাড়ি সম্ভব এই আন্দোলন যাতে থমকে যায় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ এই আন্দোলনের নেপথ্যে আরো বড় রাজনৈতিক রণকৌশল ছিল বা এখনো রয়েছে, যে রণকৌশল গোটা দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে সামনে ঢাল হিসাবে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এই সিজেপি মাঠে নেমেছে। সামনে ঢাল এই নিট পরীক্ষা, সেটাকে সামনে রেখে তারা এগোচ্ছে। আসল উদ্দেশ্য অন্য কিছুই। সিজেপির আসল উদ্দেশ্য কি? দেশের সরকারের পতন, নাকি গোটা দেশ জুড়ে অরাজকতা সৃষ্টি করা, গোটা দেশ জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা? আর যার কারণে এই সিজেপির আন্দোলন আজকে এই পর্যায়ে পৌঁছে গিয়েছে। সিজেপির এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে গোটা দেশ জুড়েই বিভিন্ন সমাজসেবী থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যারা রয়েছেন, তারা সকলেই বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। তারা সকলেই দেখছেন এই আন্দোলনের গতি প্রকৃতি আস্তে আস্তে হাইজ্যাক হয়ে এক অন্য পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এই আন্দোলন যে নিট ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে হয়েছে শুরু, যেমন বাংলাদেশের আন্দোলন কোটা সংরক্ষণ নিয়ে শুরু হয়ে অন্যদিকে গেছে, ঠিক সেরকমই সিজেপির আন্দোলন প্রশ্ন ফাঁস থেকে শুরু করে আস্তে আস্তে অন্যদিকে যাচ্ছে। অর্থাৎ যে উগ্রপন্থী সংগঠন বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে গোটা দেশ জুড়ে অরাজকতা সৃষ্টি করেছে, সেই উগ্রপন্থীরা বা দেশদ্রোহীরা এবার কি সিজেপির ছদ্মবেশে ভারতের সরকারের পতন চাইছে? এখন সেটাই দেখার। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।